Hi, good evening. This is Anik Basha from the second year PhD of Biological Science and Bioengineering IIT Kanpur. And today's lecture will be on the principle of inheritance, lecture 6 in Bengali. So the শেষ দিন আমরা কি পড়েছিলাম? শেষ দিন আমরা পড়েছিলাম যে ডিএনএ এবং আরএনএ এদের 3 ডাইমেনশনাল স্ট্রাকচার কেমন হয় এবং প্লাস এদের কেমিক্যাল কম্পোজিশনটা কিরকম। কিন্তু আজ আমরা একটু আগের জিনিসটা আগে পড়ে আসা কিছুটা জিনিস দেখবো, যেটা দেখার পর আমরা বুঝতে পারবো যে ডিএনএ অ্যাকচুয়ালি ইউক্যারিওটিক ক্রোমোজোমে কিরকম অবস্থায় থাকে। তো সেটার আগে নর্মালি আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে একটা ইউক্যারিওটিক নিউক্লিয়াস এবং একটি প্রোক্যারিওটিক নিউক্লিয়াস, এরা একে অপরের থেকে কতটা আলাদা এবং তাদের পার্থক্যটা কোথায় সেটা সম্পর্কে আমরা প্রথমে দেখব। তা যখনই আমরা ইউক্যারিওটিক ক্রোমোজোম সম্পর্কে যখন আমরা কোনো ডিসকাস করি, তখন আমরা জানি যে সেটা ইউক্যারিওটিক ক্রোমোজোম সবসময় নিউক্লিয়াসের ভেতরে থাকে এবং এই নিউক্লিয়াসটি সবসময় একটি আবরণী দ্বারা আবৃষ্ট থাকে, যাকে আমরা নিউক্লিয়ার মেমব্রেন বলি। অন্যদিকে যখন আমরা প্রোক্যারিওটিক সেল সম্পর্কে বা প্রোক্যারিওটিক কোষ সম্পর্কে আমরা আলোচনা করি, তখন দেখা যায় মূলত প্রোক্যারিওটিক কোষে এরকম কোনো আলাদা করে নিউক্লিয়াস থাকে না, বরঞ্চ এর যে বদ্ধ, যেটাকে আমরা সার্কুলার ক্লোজড ক্রোমোজোম বলছিলাম, সেই ক্রোমোজোমটি নিউক্লিয়াসের সাইটোপ্লাজমের মধ্যে কিছুটা অল্প জায়গা জুড়ে থাকে এবং এটাকে বলা হয় নিউক্লিওয়েড। এবং এই নিউক্লিয়ার মেমব্রেন ছাড়া আরেকটি যেটি খুবই ইম্পর্টেন্ট পার্থক্য প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সেলের মধ্যে দেখা যায়, সেটা হচ্ছে হিস্টোন বলে প্রোটিনের উপস্থিতি। হিস্টোন পজিটিভ প্রোক্যারিওটিক সেল, হিস্টোন নেগেটিভ, অর্থাৎ হিস্টোন থাকে না। তো আগে আমরা কি ডিসকাস করেছিলাম যে হিস্টোন কি ধরনের প্রোটিন, হিস্টোন কি ধরনের প্রোটিন এটা নিয়ে আমরা আগেও ডিসকাস করেছি। এবার আমরা দেখবো হিস্টোন কি করে অ্যাকচুয়ালি ডিএনএ কে আবৃত করে এবং ডিএনএ সুপার মলিকুলার স্ট্রাকচার বা একটা ডিএনএ নিজের চারিদিকে কিভাবে পাকিয়ে পাকিয়ে এবং একটি বড় স্ট্রাকচার বা ক্রোমোজোম তৈরি করে, আমরা সেটা দেখব। তো এখানে বলে রাখা ভালো যে হিস্টোন প্রোটিনগুলি খুব পজিটিভলি চার্জড। তো হিস্টোন পজিটিভলি চার্জড হয়, ক্যাটায়ন রূপে থাকে। তো হিস্টোন ক্যাটায়ন রূপে কেন থাকে, এর অর্থ হচ্ছে গিয়ে হিস্টোন একটা প্রোটিন এবং এই প্রোটিনের মধ্যে কয়েকটি অ্যামাইনো অ্যাসিড আছে যেগুলো অনেকটা অ্যামাউন্টে পাওয়া যায়। সেগুলো কি? লাইসিন, আর্জিনিন এবং হিস্টিডিন। তো লাইসিন, আর্জিনিন, হিস্টিডিন এই অ্যামাইনো অ্যাসিড তিনটিকে বেসিক অ্যামাইনো অ্যাসিড বা ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড বলা হয় এবং এই অ্যামাইনো অ্যাসিড গুলো মূলত ক্ষার হিসাবে বা পজিটিভ আয়ন হিসাবে এরা নিউট্রাল পিএইচ এ নর্মাল ওয়াটার সলিউশনে থাকে এবং এই পার্টিকুলারলি অ্যামাইনো অ্যাসিড গুলি প্রচুর পরিমাণে হিস্টোনে পাওয়া যায় এবং এর জন্য হিস্টোন মূলত পজিটিভলি চার্জড হয়। এবার এই হিস্টোন নিজে পজিটিভলি চার্জ হয় এবং আমরা জানি ডিএনএ এর ব্যাকবোনে কি থাকে? ফসফেট আয়ন। ফসফেট আয়ন কি চার্জ? ফসফেট আয়ন নেগেটিভলি চার্জ। তো এই হিস্টোনের পজিটিভলি চার্জড হিস্টোন নেগেটিভলি চার্জড ফসফেট ব্যাকবোনের দিকে আকর্ষিত হয় এবং এরপরই ডিএনএ হিস্টোন কমপ্লেক্সের চারিদিকে নিজেকে পাকিয়ে যায় এবং এরকম ভাবে ধীরে ধীরে স্ট্রাকচার তৈরি করে। তো আমরা দেখব যে এর আগে বলে রাখা ভালো কি হিস্টোন কত রকমের হয়। মূলত হিস্টোন অনেক রকমের হয়ে থাকে, কিন্তু যেগুলো মূলত সেটা হচ্ছে H1, H2A, H2B, H3 and H4। ওকে, এবার যখন হিস্টোন প্রোটিন কোন একটি ডিএনএ কে সাথে আকৃষ্ট হয় বা ডিএনএ এর সাথে যুক্ত হয়, তখন আমরা দেখব এটা একটা অক্টামার হিসেবে যুক্ত হয়। এবার অক্টামার ব্যাপারটা কি? অর্থাৎ অক্টা কথার অর্থ হচ্ছে 8। তো এই অক্টামার বলতে বোঝানো হয় যে অক্টামার কমপ্লেক্সের অর্থ যে 8টি প্রোটিন মিলে এই প্রোটিন কমপ্লেক্সটি তৈরি করবে। তো এই 8টি প্রোটিন কি কি? দুটো H4, দুটো H2B, দুটো H2A এবং এই H3, এটার অপর পাশে আরেকটা H3 অবশ্যই থাকবে, হয়তো এটাই।
তো এরকম ভাবে 8টে প্রোটিন কি কি, H2A, H2B, H2A, H2B, H3, 4 ইন্টু 2 করলে কত হয়, 8 অথবা অক্টামার। এবং অপর আরেকটি যে প্রোটিন উপস্থিত, যেটাকে আমরা H1 বলি, এটাকে আমরা বলে থাকি লিঙ্কার হিস্টোন। তো লিঙ্কার হিস্টোন ব্যাপারটা কি, ঠিক আছে, দেখে নেওয়া যাক। এবার এই যে ডিএনএটা থাকে, এই ডিএনএ এর ব্যাকবোন, এই অক্টামারে যে 8টি হিস্টোন প্রোটিন আছে তাদের পজিটিভ চার্জের সাথে আকর্ষিত হয় এবং এটা প্রত্যেকটি অক্টামার কমপ্লেক্সকে এরকম ভাবে সাপের মতো পেঁচিয়ে যায় এবং দুটো এরকম কমপ্লেক্সের মধ্যবর্তী যে ডিএনএটা থাকে সেটাকে আমরা কি বলি, লিঙ্কার ডিএনএ। অর্থাৎ দুটো হিস্টোন কমপ্লেক্স, এটা একটা, এটা আরেকটা, এদের চারিদিকে ডিএনএ সাপের মতো জড়িয়ে আছে এবং এই দুটোর মধ্যবর্তী অংশটাকে বলা হয় লিঙ্কার ডিএনএ। এবং এই এক একটি হিস্টোন কমপ্লেক্স, যেটা 8টা হিস্টোন নিয়ে তৈরি হয়, তাদেরকে কি নাম দেওয়া হয়, নিউক্লিওজোম অথবা নিউক্লিওজোম। তো এবার আমরা দেখবো এই নিউক্লিওজোমটা কি। ধরে নেওয়া যাক এটা একটা নিউক্লিওজোম, এটা একটা নিউক্লিওজোম, এটা একটা নিউক্লিওজোম, এবং এই প্রত্যেকটা নিউক্লিওজোম কতটা পরিমাণ ডিএনএ এর সাথে যুক্ত থাকে, সেটা হচ্ছে 200 বিপি। বিপিটা কি, বিপিটা আগেও বলা হয়েছে, এটা হচ্ছে কাউন্ট অফ বেস পেয়ার। এখানে যদি এ টি জি সি এরকম করতে করতে দেখা যাবে এখানে 1 থেকে শুরু হয়ে 200 অব্দি চলে যাচ্ছে, অর্থাৎ 200টা বেস পেয়ার, 200টা জায়গায় হাইড্রোজেন বন্ড তৈরি হয়েছে এবং এই 200 বেস পেয়ারের এক একটি ডিএনএ এক একটি নিউক্লিওজোমকে আষ্টে পৃষ্ঠে রাখে অথবা জড়িয়ে থাকে। কিন্তু এর মধ্যে দেখা যায় যে লিঙ্কার ডিএনএ যেটা আছে সেটা নিয়ার অ্যাবাউট 64 বিপি হয়ে থাকে এবং অবশিষ্ট 144 বিপি সেটা নিউক্লিওজোমকে এমন করে ঘিরে রাখে। অর্থাৎ আমরা এখানে এই পজিশন থেকে এই পজিশন অবধি, এই পজিশনটি থেকে এই পজিশনটি অবধি যে নিউক্লিওজোমকে ঘিরে আছে যে পরিমাণ ডিএনএ, সেটা কত, 144 বিপি নিউক্লিওজোমকে ঘিরে থাকে। অপরদিকে যে অংশটুকু দুটো নিউক্লিওজোমকে যুক্ত করে, অর্থাৎ দুটো নিউক্লিওজোমের মধ্যবর্তী যে লিঙ্কার অংশটা থাকে, তাকে বলা হয়, সেটা কত হয়, 64 বিপি। এখানে বলে রাখা ভালো, এই যে H1 যাকে লিঙ্কার হিস্টোন বলা হচ্ছিল, এটা মূলত H1 যেটা লিঙ্কার হিস্টোন, সেটা এই লিঙ্কার ডিএনএ এর সাথে যুক্ত হয়। তো ওভারঅল আমরা কি দেখলাম, হিস্টোন কয় রকমের হয়, প্রাথমিকভাবে H1, H2A, H3 and H4। এর মধ্যে H2A, 2B, 3 এবং 4 এরা প্রত্যেকে দ্বিগুণ হয়ে যায় এবং 8টি প্রোটিন মিলে এক একটি করে অক্টামার তৈরি করে, যাকে আমরা নিউক্লিওজোম বলি। এই নিউক্লিওজোমকে ঘিরে রাখে কতখানি প্রত্যেকটা নিউক্লিওজোমের জন্য কতখানি ডিএনএ বরাদ্দ রাখা হয়, সেটা হচ্ছে 200 বিপি। এবং 200 বিপির মধ্যে দেখা যাচ্ছে 144 বিপি ডিএনএ নিউক্লিওজোমকে ঘিরে রাখে এবং 64 বিপি ডিএনএ শুধুমাত্র দুটো নিউক্লিওজোমের মধ্যবর্তী লিঙ্কার হিসাবে কাজ করে। এবং H1 হিস্টোন, যেটাকে মূলত লিঙ্কার হিস্টোন বলা হচ্ছিল, সেটা নিউক্লিওজোমে পাওয়া যায় না এবং একটি H1 হিস্টোন একটি লিঙ্কার ডিএনএ এর সাথে যুক্ত হয়। তো এবার যদি আমরা দেখি যে বেস পেয়ার, একটা বেস পেয়ার, দুটো বেস পেয়ার, তিনটে বেস পেয়ার, চারটে বেস পেয়ার, পাঁচটে বেস পেয়ার, ছটা বেস পেয়ার, এরকম অনেকগুলো বেস পেয়ার মিলে ডাবল হেলিক্স ডিএনএ গুলো কিসের সাথে বাইন্ড করলো, হিস্টোন। এবং হিস্টোনের সাথে বাইন্ড করে 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 সেই হিস্টোনের সাথে বাইন্ড হওয়া ডিএনএটাও নিজের চারিদিকে ধীরে ধীরে জড়াতে থাকে এবং মোটা হতে থাকে।
এবং এরকম করতে করতে যদি প্রত্যেকটা স্টেপে আমরা এর ডায়ামিটার মাপি অর্থাৎ ব্যাসার্ধ মাপি, তাহলে দেখবো আগের তুলনায় প্রত্যেকটা যে কয়েল তৈরি হচ্ছে নতুন করে একে অপরের চারিদিকে ঘুরে ঘুরে, সেটা ধীরে ধীরে বাড়ছে, অর্থাৎ এর আকার বাড়ছে। এবং এরকম করতে 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 দেখা যাবে একটা সময় এক একটি করে ক্রোমোজোম তৈরি হয়েছে, যা কোথায় থাকে? নিউক্লিয়াসে। অর্থাৎ এতদিন ধরে যে বলা হচ্ছিল যে এক একটি ক্রোমোজোম অ্যাকচুয়ালি এক একটি ডিএনএ মলিকুল, সেটা কিন্তু সম্পূর্ণ সত্যি কথা। এবং এক একটি ক্রোমোজোম এক একটি ডিএনএ মলিকুল থেকে কিভাবে তৈরি হয়? অন্য কিছু রকম ভাবে না, মূলত হিস্টোনের সাথে বাইন্ড করেই। এই হচ্ছে যে ডিএনএ এর সুপার মলিকুলার স্ট্রাকচার। ডিএনএ সুপার মলিকুলার স্ট্রাকচারে হিস্টোন প্রোটিনের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং কিভাবে আছে সেটা আমরা দেখলাম। এরপর আমরা চলে যাব জিনগত বস্তুর অনুসন্ধান, দ্য সার্চ ফর দ্য জেনেটিক ম্যাটেরিয়াল। মূলত এটা আমরা এখন পড়লেও আমরা অনেকদিন আগে থেকে কিছুটা আভাস দেওয়া হয়েছিল যে এতদিন ধরে যে ম্যান্ডেল এবং বাকিরা চিৎকার করে যাচ্ছিলেন অথবা বারবার বলে যাচ্ছিলেন যে প্রত্যেকটি জীবের মধ্যে কিছু না কিছু ফ্যাক্টর রয়েছে, কিছু না কিছু উপাদান রয়েছে, যেটা এক বংশ থেকে আরেক বংশে সঞ্চারিত হয়, এবং সেই সঞ্চারণের জন্যই একটি জীবের অপত্য অর্থাৎ পরবর্তী জেনারেশন ঠিক ওই জীবটির মতে বংশপ্রাপ্ত হয়। এটা শুধুমাত্র মানুষের ক্ষেত্রে না, মূলত যে কোনো ছোট অণুজীব অর্থাৎ প্রোক্যারিওটিক জীব থেকে শুরু করে যে কোনো উন্নত জীবে ডিএনএ একটা প্রজন্ম থেকে অপর প্রজন্মে ট্রান্সফার হয়, এবং এর জন্যই বংশগতির আমাদের রক্ষিত থাকে। কিন্তু কথা হচ্ছে গিয়ে এটা আমরা বুঝলাম কি করে যে ডিএনএ বংশগতির ধারক এবং বাহক? মূলত এটা একদিন বা কোনো একটি পরীক্ষার মাধ্যমে এটা আমরা জানতে পারিনি। ডিএনএ যে সত্যিকারের কোনো একটি জীবের বংশগতি বহন করে, সেটা জানার জন্য অনেকে অনেক রকম কাজ করেছিলেন অথবা এক্সপেরিমেন্ট করেছিলেন। এবং কিভাবে ধীরে ধীরে আমরা জানতে পারি যে জিনই যে জিন অথবা ফ্যাক্টর আমরা বলছি সেটা আসলে ডিএনএ, তার পিছনে কিছুটা ইতিহাস রয়েছে এবং রয়েছে কতগুলো সুন্দর এক্সপেরিমেন্ট, এবং সেই এক্সপেরিমেন্ট গুলো কি কি সেটা আমরা দেখব। তো সবার আগে যেটা আসে সেটা হচ্ছে গ্রিফিথের এক্সপেরিমেন্ট। ওকে, তো গ্রিফিথের এক্সপেরিমেন্ট কি? গ্রিফিথের এক্সপেরিমেন্ট এ যাওয়ার আগে যে অল্প কিছু জিনিস তোমাদেরকে জানা উচিত সেটা হচ্ছে যে অনেক সময় এটা দেখা যায় যে কোনো একটি ডিএনএ যদি কোনো একটি সলিউশনের মধ্যে থাকে এবং সেই সলিউশনে অপর একটি ব্যাকটেরিয়া উপস্থিত, তো অনেক সময় এই ডিএনএ ব্যাকটেরিয়া নিজের দেহের মধ্যে প্রবেশ করিয়ে নেয়। এটা তখনকার সময় অনেকটাই এই প্রক্রিয়াটা অজানা ছিল, কিন্তু এখন আমরা ভালো করেই জানি। মূলত আরো যখন তোমরা উঁচু ক্লাসে যাবে এবং ধীরে ধীরে এক্সপেরিমেন্টাল আর্টিকেল গুলোর সাথে তোমাদের পরিচয় ঘটবে, তখন তোমরা ইজিলি জানতে পারবে যে অ্যাকচুয়ালি কিভাবে এই ডিএনএ গুলো, সলিউশনে উপস্থিত ডিএনএ গুলো কোনো একটি ব্যাকটেরিয়া নিজের দেহের মধ্যে প্রবেশ করায়। তো এই সিদ্ধান্তটি ছিল গ্রিফিথের সিদ্ধান্তের মধ্যে একটি। তো গ্রিফিথ এমনটা ধরে নিয়েছিল যে কোনো একটি বা কিছু ব্যাকটেরিয়ার কিছু ডিএনএ সলিউশনের মধ্যে যদি আমি কিছু সংখ্যক ব্যাকটেরিয়াকে রাখি, তো এমন সম্ভাবনা অবশ্যই রয়েছে যে সেই ডিএনএটা ধীরে ধীরে ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করবে। তো এটাই ছিল গ্রিফিথের সিদ্ধান্ত। এবং এরপর গ্রিফিথ কি করেন সেটা যদি আমরা দেখি, তাহলে দেখব গ্রিফিথ একজন ব্রিটিশ ডাক্তার ছিলেন এবং তিনি মূলত বিভিন্ন রকম রোগ জীবাণুর উপর কাজ করতেন। তার মধ্যে একটা ছিল স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। তো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিটা আবার কি? কিছুই না, নিউমোনিয়া জীবাণু বা কজাল এজেন্ট বা যাই বলা হোক। তো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি ছিল নিউমোনিয়া জীবাণু, এবং নিউমোনিয়া তৎকালীন সময়ে একটি খুবই ভয়ানক রোগ ছিল। এখনকার সময় নিউমোনিয়া ভয়ানক রোগ। তো যাই হোক, তো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনির দুটি আলাদা আলাদা অর্থাৎ দু রকমের আলাদা আলাদা স্ট্রেইন বলবো, কারণ এরা একই স্পিসিস স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, কিন্তু সেই স্ট্রেপ্টোকক্কাস নিউমোনির মধ্যে তোমরা ক্লাসিফিকেশনে পড়বে যে স্পিসিসের পরেও সেটার মধ্যে সাব স্পিসিস, স্ট্রেইন, ভ্যারাইটি, ফর্মা, এরকম অনেক কিছু ক্লাসিফিকেশন করা হয়। তো এরা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি স্পিসিসের মধ্যে আসলেও এদের যে স্ট্রেন, এই স্ট্রেনটা আলাদা ছিল, এবং এই স্ট্রেন আলাদা হওয়ার জন্যই যে দু রকমের স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি দুটো আলাদা আলাদা বৈশিষ্ট্য রাখতো। এবং এই জিনিসগুলো কি সেটা দেখবো। যে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনির যে এস স্ট্রেনটা আছে, এটাও একটা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, এটাও একটা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। এটাকে এস স্ট্রেন বলা হয় এবং এটাকে আর স্ট্রেন।
তো এবার এ স্ট্রেন এবং আর স্ট্রেন কেন বলা হয়? এ স্ট্রেন কথাটির অর্থ হচ্ছে সাসেপ্টেবল। সাসেপ্টেবল কথাটির অর্থ কি? সাসেপ্টেবল কথাটির অর্থ হচ্ছে কি, এটা কোন যে ইঁদুরের উপর তখন রিসার্চ করা হচ্ছিল, তো এটা ইঁদুরের মধ্যে, ইঁদুর এর প্রতি সংবেদনশীল। এই কথাটার অর্থ হচ্ছে যদি এই এ স্ট্রেনের কোনো ব্যাকটেরিয়া ইঁদুরের দেহে প্রবেশ করানো হয়, তাহলে ইঁদুরে নিউমোনিয়া রোগটি সৃষ্টি হয়। এবং এই স্ট্রেনটি রোগ সৃষ্টি করতে পারে বলেই একে বলা হয় ভিরুলেন্ট স্ট্রেন। এর আগেও আমরা একবার ডিসকাস করেছিলাম যে ভিরুলেন্ট আর নন ভিরুলেন্ট জিনিসটা কি। তো স্ট্রেন বা সাসেপ্টেবল স্ট্রেন, সাসেপ্টেবল স্ট্রেন বলতে কি বোঝানো হয়েছে, যে যে ইঁদুরের মধ্যে যখন এই এ স্ট্রেনটাকে প্রবেশ করানো হয় তখন ইঁদুর মারা যায়। অন্যদিকে আর স্ট্রেন বা রেজিস্ট্যান্স স্ট্রেন বা নন ভিরুলেন্ট স্ট্রেন, আর স্ট্রেনটা কি, রেজিস্ট্যান্স স্ট্রেন, এর কথাটার অর্থটা কি, এর এগেনস্টে ইঁদুর নিজেদেরকে রক্ষা করতে পারে, অথবা ইঁদুরের দেহে এই পার্টিকুলারলি এই স্ট্রেনের স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি কোন রকম রোগ তৈরি করতে পারে না বা রোগ সৃষ্টি করতে পারে না। এর জন্য একে কি বলা হয়, রেজিস্ট্যান্স স্ট্রেন বলা হয়, এবং কোন রকম রোগ তৈরি করতে পারে না বলে নন ভিরুলেন্ট স্ট্রেন। তো এই ছিল গ্রিফিথের কাছে দু রকমের স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, একই ব্যাকটেরিয়া, কিন্তু একই ব্যাকটেরিয়ার মধ্যে কি আলাদা, একটা এ স্ট্রেন, একটা আর স্ট্রেন। এ স্ট্রেনটা সাসেপ্টেবল, রোগ তৈরি করতে পারে, আর স্ট্রেনটা রোগ তৈরি করতে পারে না। এবার কথা হচ্ছে এ স্ট্রেনটা কেন রোগ তৈরি করতে পারে। যদি আমরা এই স্কিমাটিক ডায়াগ্রাম যদি ভালো করে দেখি, তাহলে দেখবে যে আর ব্যাকটেরিয়ার কোষ পর্দার বাইরে কোনো মিউকাসের আবরণ থাকে না। আর স্ট্রেন অথবা রেজিস্ট্যান্স স্ট্রেনের বাইরে কোন রকম মিউকাসের আবরণ থাকে না, এবং এই মিউকাস আবরণ না থাকায় আর স্ট্রেনে কোন রকম মিউকাস আবরণ থাকে না, এবং এ স্ট্রেনে এই মিউকাস আবরণের মধ্যেই একটি প্রোটিন পাওয়া যায় যা টক্সিন হিসাবে কাজ করে। অর্থাৎ এ স্ট্রেন যেটা ইঁদুরের দেহে নিউমোনিয়া রোগটি তৈরি করছিল, সেটা কেন রোগ তৈরি করছিল, কারণ এর মিউকাস মেমব্রেনের বাইরে টক্সিন মলিকুল থাকে, অথবা আর স্ট্রেনে কোন রকম মিউকাস আবরণ থাকে না। তো এই হচ্ছে গিয়ে ওভারঅল স্টোরি। এ স্ট্রেন বা সাসেপ্টেবল স্ট্রেন ভিরুলেন্ট, এর মধ্যে মিউকাস লেয়ার থাকে এবং মিউকাস লেয়ারের মধ্যে টক্সিন পাওয়া যায়। অন্যদিকে আর স্ট্রেন বা রেজিস্ট্যান্স স্ট্রেন, যেটা কোনো রকমের রোগ তৈরি করতে পারে না, এর মধ্যে মিউকাস লেয়ার নেই, তাই টক্সিনও নেই, তার জন্য এটাকে রেজিস্ট্যান্স বলা হয়, এবং রোগ সৃষ্টি করতে পারে না বলে একে নন ভিরুলেন্ট বলে। তো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনির দুটো স্ট্রেন, এবং এই দুটো স্ট্রেন নিয়ে পার্টিকুলারলি কি করা হয়েছিল, প্রথমে প্রথমে কি করা হয়, এই যে এ স্ট্রেনটা আছে এটাকে একটি ইঁদুরের দেহে প্রবেশ করিয়ে দেওয়া হয়, এবং তারপর দেখা যায় ইঁদুরটা মৃত। ভেরি সিম্পল, এ স্ট্রেন যেটা আছে সেটা ইঁদুরের দেহে নিউমোনিয়া তৈরি করে, তাই ইঁদুরের বডিতে যদি আমরা এই স্ট্রেনটাকে ঢোকাই তাহলে অবশ্যই ইঁদুর মারা যাবে। অন্যদিকে ব্যাকটেরিয়াকে যখন আমরা তাপ দিই, মনে রাখতে হবে ব্যাকটেরিয়া মরে যায়। ব্যাকটেরিয়াকে যখন প্রচুর হিট করা হয় তখন কিন্তু ব্যাকটেরিয়া মরে যায়, সেই ব্যাকটেরিয়াটা আর কাজ করতে পারে না। এবং এবার তিনি দেখলেন, গ্রিফিথ দেখলেন যে যে ব্যাকটেরিয়া, এ স্ট্রেনের ব্যাকটেরিয়া যেটা রোগ তৈরি করতে পারতো, সেটাকে যদি আমরা তাপ দিয়ে ইনঅ্যাক্টিভ করে দিই, এবং সেই ইনঅ্যাক্টিভ ব্যাকটেরিয়াটাকে আমরা যদি ইঁদুরের দেহে প্রবেশ করাই, তাহলে ইঁদুর জীবিত থাকে। অপরদিকে যদি আমরা আর স্ট্রেনে দেখি, তাহলে আর স্ট্রেনকে আমরা তাপ দিয়েই প্রবেশ করাই বা না দিয়েই প্রবেশ করাই, সেক্ষেত্রে কিন্তু ইঁদুর উভয় ক্ষেত্রেই জীবিত থাকে। কিন্তু সব থেকে বড় যে কথা, যেটার জন্য গ্রিফিথকে অনেকটাই ধন্যবাদ দেওয়া উচিত, সেটা হচ্ছে কি, যখন তিনি একটি এ স্ট্রেন যেটা ভিরুলেন্ট সেটাকে প্রথমে তাপ দিয়ে তিনি সেটাকে মেরে ফেলেন, এবং একটি সলিউশনের মধ্যে প্রথমে তিনি এ স্ট্রেন নেন, সেটাকে তিনি তাপ দেন, এবং তাপ দেওয়ার ফলে সেই ব্যাকটেরিয়াগুলো যখন মরে যায়, সেই মরে যাওয়া ব্যাকটেরিয়াগুলোর উপর তিনি আবার
আর স্ট্রেইন দিয়ে দেন এবং এরপর এগুলোকে যখন ইঁদুরের দেহে প্রবেশ করানো হয় দেখা যায় ইঁদুর মৃত। অর্থাৎ একটু ভালো করে দেখো, যখন আমরা এস্ট্রেনকে তাপ দিয়ে ইঁদুরের দেহে প্রবেশ করাচ্ছি ইঁদুর জীবিত থাকছে কারণ ব্যাকটেরিয়া মরে যাচ্ছে। অন্যদিকে যখন আর স্ট্রেনকে জীবিত অথবা মৃত দুটো অবস্থাতেই যদি আমরা ইঁদুরের দেহে প্রবেশ করাই ইঁদুর বেঁচে যাবে, কারণ আমরা জানি আর স্ট্রেন কোনো রকমের রোগ তৈরি করে না। অন্যদিকে এ স্ট্রেনকে প্রথমে আমরা তাপ দিয়ে মারবো, এটা হচ্ছে গিয়ে প্রথম স্টেপ, এবং যে কালচারটা তৈরি হবে সেটার যখন উষ্ণতা কমে যাবে তখন সেটার মধ্যে জীবিত আর স্ট্রেইনের সেলগুলোকে মিশিয়ে দেব এবং মিশিয়ে দেওয়ার পর এই সম্পূর্ণটাকে আমরা ইঁদুরের দেহে প্রবেশ করাবো। তখন দেখা যায় ইঁদুর কিন্তু মৃত। আর শুধু মৃতই না, যখন এই ইঁদুরের রক্ত থেকে আবার ব্যাকটেরিয়া গুলোকে আইসোলেট করা হয় তখন দেখা যায় ইঁদুরের রক্তে কোনো রকম আর স্ট্রেইন নেই, বরঞ্চ কি রয়েছে, এস্ট্রেইন। অর্থাৎ যে এস্ট্রেইন, যে ব্যাকটেরিয়া গুলোকে আমরা তাপ দিয়ে মেরে ফেলেছিলাম, যেগুলো রোগ তৈরি করতে অক্ষম হয়ে গেছিল, সেগুলোর সাথে যখন আমরা জীবিত আর স্ট্রেইনের ব্যাকটেরিয়া মিশিয়ে ইঁদুরের দেহে প্রবেশ করাই ইঁদুরটি মরেও যায় এবং তার রক্ত থেকে আমরা এ স্ট্রেন পেয়েছিলাম, কিন্তু এ স্ট্রেন তো এখানে মরে গেছে তাপ দেওয়ার পর। এবং আমরা ইঁদুরের দেহে যদি কোনো জীবিত ব্যাকটেরিয়া প্রবেশও করিয়ে থাকি সেটা কিন্তু আসলে আর স্ট্রেইন। তো আর স্ট্রেইন ইঁদুরের দেহে প্রবেশ করছে জীবিত অবস্থায়, ইঁদুরও মরে যাচ্ছে, কিন্তু তারপর দেখা যাচ্ছে যে ইঁদুরের রক্ত থেকে এ স্ট্রেইন পাওয়া যাচ্ছে। এর থেকে গ্রিফিথ একটি সিদ্ধান্তে আসেন, একটু বোঝার চেষ্টা করে। এর থেকে গ্রিফিথ একটি সিদ্ধান্তে আসেন এই যে এই মৃত মৃত এ স্ট্রেইনের থেকে কোনো উপাদান আর স্ট্রেইনে প্রবেশ করে এবং আর স্ট্রেইনকে এ স্ট্রেইনে রূপান্তরিত করে। এই ছিল গ্রিফিথের ওভারঅল সিদ্ধান্ত যে হ্যাঁ, কোনো একটা তাপ প্রয়োগে মৃত ভিরুলেন্ট ব্যাকটেরিয়া থেকে কোনো উপাদান জীবিত নন ভিরুলেন্ট ব্যাকটেরিয়াতে প্রবেশ করে এবং এর জন্যই নন ভিরুলেন্ট ব্যাকটেরিয়া আস্তে আস্তে একটি ভিরুলেন্ট ব্যাকটেরিয়াতে পরিণত হয়। তো এবার সায়েন্টিস্টদের মধ্যে যেটা নিয়ে সব থেকে ডিবেট বা আলোচনার বিষয় হলো যে গ্রিফিথের পরীক্ষা হলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, গ্রিফিথ এটা দেখিয়ে গেল যে হ্যাঁ কোনো একটা কিছুর আদান প্রদান তো হচ্ছে যার জন্য একটি স্ট্রেন ধীরে ধীরে অন্য স্ট্রেনে রূপান্তরিত হচ্ছে। মূলত আমরা এতক্ষণ যখন আমরা কোনো হায়ার অ্যানিমেল বা উদ্ভিদ সম্পর্কে আলোচনা করি, যেমন মটর গাছ হয়ে গেল অথবা মানুষ হয়ে গেল অন্য কিছু, এইসবদেরকে নিয়ে যখন আলোচনা করি তখন আমরা অনেকবার জেনেটিক্সে বলেছি যে চারিত্রিক বৈশিষ্ট্য। এবার একটু ভালো করে দেখবো এ স্ট্রেন এর চারিত্রিক বৈশিষ্ট্য কি ছিল যে এটা ভিরুলেন্ট, এটা রোগ তৈরি করতে পারে। অন্যদিকে আর স্ট্রেন এর চারিত্রিক বৈশিষ্ট্য কি ছিল যে এটা তৈরি করতে পারে না। কিন্তু যখন এ স্ট্রেনটা আর স্ট্রেন ধীরে ধীরে এ স্ট্রেনে রূপান্তরিত হলো, এর কথাটার অর্থ হলো যে কোথাও না কোথাও চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটছে। এই চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটানোর জন্যই এখানে বলা হয়ে থাকে যে যে উপাদান আদান প্রদান হয়েছিল সেটাই জেনেটিক এলিমেন্ট। অর্থাৎ
অর্থাৎ যে যে জিনিসটির বা উপাদানটির আদান প্রদান এস স্ট্রেন থেকে আর স্ট্রেইনে হয়েছিল সেটা আর কিছুই না, কোনো একটা কিছু জেনেটিক ম্যাটেরিয়াল। তবুও গ্রিফিথের পরীক্ষায় কিন্তু কোনো রকম ভাবেই এটা জানা যায়নি যে এটা ডিএনএ ছিল অথবা আরএনএ ছিল অথবা প্রোটিন ছিল, কি ছিল এটা কিন্তু তৎক্ষণাৎ বোঝা যায়নি। এবং রিসার্চাররা তখন সেটা নিয়ে আরো ডিটেলে ডিসকাশন অথবা ডিটেলে এক্সপেরিমেন্ট শুরু করেন, এবং তখন তারা ধীরে ধীরে আরো অনেক কিছু জানতে পারেন। এবং এরকমই তিনজন বিজ্ঞানী ছিলেন, অ্যাভেরি, ম্যাকলিওড এবং ম্যাককার্থি। তো অ্যাভেরি, ম্যাকলিওড আর ম্যাককার্থি এরা কি করেছিল, এরা গ্রিফিথের এক্সপেরিমেন্টটাকে এক ধাপ আরো আগে নিয়ে যায়। গ্রিফিথ যে কিনা বলেছিল যে জেনেটিক ম্যাটেরিয়ালের আদান প্রদান হচ্ছে দুটো ব্যাকটেরিয়ার মধ্যে, অ্যাভেরি, ম্যাকলিওড এবং ম্যাককার্থি দৌড়লেন যে এই জেনেটিক ম্যাটেরিয়ালটা কি সেটাকে জানবার জন্য। তো তারা কি করলেন, তারা প্রথমে এ স্ট্রেইন নিলেন প্লাস তাপ দিলেন, এবং তাপ দেওয়ার পর তারা আর স্ট্রেইনও নিলেন। সেম এক্সপেরিমেন্ট যেটা গ্রিফিথ করেছিল, যে প্রথমে তাপ দিয়ে এ স্ট্রেইনকে মেরে ফেলো, তার উপর জীবিত আর স্ট্রেইন ঢেলে দাও এবং সেটাকে ইঁদুরের দেহে প্রবেশ করিয়ে দাও। অ্যাভেরি, ম্যাকলিওড, ম্যাককার্থি কি করলেন যে না, শুধু তাপে মৃত এ স্ট্রেইন এবং আর স্ট্রেইন নয়, তার সাথে তারা একটা উৎসেচককেও জুড়ে দিলেন যার নাম আরএনএ এজ, অর্থাৎ আরএনএ কে ধ্বংস করে। ওকে, ভালো কথা। এখানে এই আরএনএ ইউজ করার অর্থটা হচ্ছে গিয়ে এ স্ট্রেন থেকে আর স্ট্রেইনে যদি আরএনএ এর আদান প্রদান হয়ে থাকে, অ্যাভেরি, ম্যাকলিওড, ম্যাককার্থি কি করলেন যে না, সেখানে আরএনএস দিয়ে দিলেন যাতে এই যে আরএনএ এর আদান প্রদান যদি হয়েও থাকে সেটা যাতে না হয়, অর্থাৎ আরএনএ যাই থাকবে সব ধ্বংস হয়ে যাবে। এরপর তারা যখন কোনো একটি ইঁদুরে এটাকে প্রবেশ করান, তারা দেখেন যে ইঁদুরটি মৃত। এর অর্থ কি? ঠিক আছে, এর অর্থ একটু পরে বুঝবো। এরপর ছিল প্রোটিয়েজ। প্রোটিয়েজ কি করে এখানে ভালো বলে রাখা ভালো, যদি কোনো উৎসেচকের নামের শেষে এজ কথাটি তোমরা দেখছো, এর কথা অর্থ হচ্ছে সেটা অন্য কিছুই নয়, এটা একটা ডিগ্রেডিং এনজাইম। প্রোটিয়েজ বলতে বোঝানো হয় যা প্রোটিনকে ধ্বংস করে। ঠিক সেরকমই তারা কি দেখেছিলেন, যে প্রথমে এ স্ট্রেইন নিলেন, তার সাথে তাপ দিলেন, মেরে ফেললেন, মেরে ফেলার পর তার মধ্যে তার মধ্যে তারা প্রোটিয়েজ ঢেলে দিলেন এবং তারপর ঢাললেন আর স্ট্রেইন। এবং আর স্ট্রেইন ঢালবার পর তারা যখন সেটা আবার ইঁদুরের দেহে প্রবেশ করায় এবং তারা দেখতে পারে যে ইঁদুরটি মৃত। তৃতীয় নম্বর এক্সপেরিমেন্টে তারা কি করেছিল, তারা ইউজ করে ডিএনএ। এটার কাজ কি, যা ডিএনএ কে ধ্বংস করে। ওকে, তো এবার তারা ঠিক আগের মতোই এক্সপেরিমেন্ট করলেন। প্রথমে এ স্ট্রেইন, তাকে তাপ দিয়ে মেরে ফেলা, তার মধ্যে ডিএনএ দিয়ে দেওয়া, তার মধ্যে আর স্ট্রেইন দিয়ে দেওয়া। এবং এবার এটা যখন তারা ইঁদুরে প্রয়োগ করেন, তারা দেখতে পারেন যে ইঁদুরটি জীবিত থেকে যায়। তো এই কথাটির অর্থটা কি? গ্রিফিথের সেই এক্সপেরিমেন্ট যেখানে তাপ দিয়ে কোনো একটি ব্যাকটেরিয়াকে মেলে ফেলা হচ্ছে, তার উপর অন্য একটি ব্যাকটেরিয়া দিয়ে দেওয়া হচ্ছে এবং সেটাকে ইঁদুরের দেহে প্রবেশ করানোর পর দেখা যাচ্ছে ইঁদুরটি মরে যাচ্ছে। অ্যাভেরি, ম্যাকলিওড, ম্যাককার্থি সেই একই এক্সপেরিমেন্টে একটা জায়গায় আরএনএ ব্যবহার করেন, একটা জায়গায় প্রোটিয়েজ ব্যবহার করেন এবং একটা জায়গায় ডিএনএস ব্যবহার করেন। যখন তারা আরএনএস ব্যবহার করেছিলেন তখন এই সলিউশনটাতে কি কি উপস্থিত? প্রোটিন,
অ্যান্ড ডিএনএ। তারা যখন প্রোটিয়েজ ইউজ করেন তাদের এই সলিউশনে কি কি উপস্থিত? আরএনএ প্লাস ডিএনএ। যেমন যখন তারা ডিএনএ ইউজ করেন তখন তারা কি দেখতে পান? প্রোটিন প্লাস আরএনএ। এবং এই জিনিসটা এরকম কেন হলো? কারণ আমরা আগেই বলে রেখেছি আরএনএ এজ নামে একটি উৎসেচক দেওয়া হয়েছিল যা ধীরে ধীরে আরএনএ কে ধ্বংস করবে। এর জন্য যে সলিউশনটি ইঁদুরটির মধ্যে প্রবেশ করানো হয়েছিল সেটার মধ্যে কোনো রকমের আরএনএ উপস্থিত নেই, রয়েছে কি? প্রোটিন এবং ডিএনএ। যখন প্রোটিয়েজ কে ধ্বংস করা হলো তখন এই ইনজেকশনের মধ্যে কি ছিল? আরএনএ এবং ডিএনএ। এবং লাস্টে যখন ডিএনএ ইউজ করা হলো তখন কি দেখা গেল? প্রোটিন এবং আরএনএ। এবং এখানে দেখা গেল ইঁদুরটি জীবিত। এবং এর থেকে অ্যাভেরি ম্যাকলিওড ম্যাককার্টি এই সিদ্ধান্তে উপনীত হন যে অ্যাভেরি ম্যাকলিওড ম্যাককার্টি এই সিদ্ধান্তে উপনীত হন যে আরএনএ কোন রকম ভাবেই এস স্ট্রেন থেকে আরএনএ যদি আর স্ট্রেইনে উপস্থিত হয় তাহলে আর দাঁড়াও একটু একটু অন্যরকম ভাবে বোঝবার চেষ্টা করি। অর্থাৎ যখন প্রোটিন এবং ডিএনএ উপস্থিত তখন ইঁদুরটি মারা যায়। যখন আরএনএ এবং ডিএনএ উপস্থিত তখন ইঁদুরটি মারা যায়। যখন শুধুমাত্র প্রোটিন এবং আরএনএ উপস্থিত তখন ইঁদুরটি বেঁচে যায়। এই কথাটির অর্থটা কি দাঁড়ালো? এই কথাটির অর্থটা দাঁড়ালো যে যে কোনো জায়গাতেই যখন ইঁদুরটি মারা যাচ্ছে তখন ডিএনএটা কমন। অর্থাৎ কোন একটি ইঁদুরকে মরবার জন্য এস স্ট্রেন থেকে আর স্ট্রেইনে ডিএনএ ট্রান্সফার হওয়াটা খুবই প্রয়োজন। কিরকম ভাবে বুঝলো? এখানেই অ্যাভেরি ম্যাকলিওড ম্যাককার্টির এক্সপেরিমেন্টটি খুবই ইম্পর্টেন্ট। আমরা আবারও দেখব যে ব্যাপারটা কি হচ্ছে আসলে। যখন আরএনএ কে আমরা ধ্বংস করে দিই তখনও আমরা দেখছি যে না, আর স্ট্রেইন ধীরে ধীরে এস স্ট্রেইনে রূপান্তরিত হয়ে গেছে। যখন আমরা প্রোটিয়েজ দেই তখনও দেখতে পারি যে ধীরে ধীরে আর স্ট্রেইন এস স্ট্রেইনে পরিণত হয়ে যায় এবং ইঁদুরটি মারা যায়। কিন্তু যখন আমরা ডিএনএস ব্যবহার করি, যখন আমরা সেখানে উপস্থিত ডিএনএ গুলোকে শেষ করে দিই তখন দেখা যাচ্ছে যে না, আর স্ট্রেইনই থেকে যাচ্ছে, সেটা আর ইঁদুরে গিয়ে কোনো রকমের বিষক্রিয়া তৈরি করতে পারছে না। অর্থাৎ ডিএনএ কে ধ্বংস করলে আর স্ট্রেইন কখনোই এস স্ট্রেইনে পরিণত হয় না। এর অর্থ যদি আর কে এসে পরিণত হতে হয় তাহলে ডিএনএ এর আদান প্রদান জরুরি। এখানে একটা জিনিস বলে দিই যে যখন একটা ব্যাকটেরিয়ার সেল থাকে সেটার মধ্যে কোনো একটি ক্রোমোজোম উপস্থিত এবং ক্রোমোজোমে উপস্থিত এই জিনটি মূলত টক্সিন তৈরি করতে সাহায্য করে। এবার এটাকে আমরা একটা সলিউশনে নিলাম, নিয়ে যদি এর মধ্যে আমরা তাপ দেই তাহলে কি হবে? এই ব্যাকটেরিয়াটি ধীরে ধীরে কোষপ্রাচীর ফেটে যায়, এইসব জায়গায় কোষপ্রাচীর ফেটে যায় এবং কোষপ্রাচীর ফেটে যাওয়ার ফলেই কি হয়? এই যে ডিএনএ গুলো থাকে সেগুলো ধীরে ধীরে সলিউশনে চলে আসে। অর্থাৎ কোনো একটি ব্যাকটেরিয়াকে নিয়ে তুমি যদি গরম করো তাহলে ব্যাকটেরিয়ার ভেতরকার ডিএনএ সলিউশনে চলে আসে। কেন চলে আসে, কিভাবে চলে আসে সেটা আলাদা বিষয়, সেটা আরো অনেকটাই
উঁচু ক্লাসের ব্যাপার, কিন্তু এটা আমরা জেনে রাখবো যে হ্যাঁ, কোনো একটি ব্যাকটেরিয়াকে যখন আমরা ধীরে ধীরে কোনো একটা সলিউশনে নিয়ে আমরা গরম করি, সেই ব্যাকটেরিয়াটার কোষক প্রাচীর আস্তে আস্তে ফেটে যায়, এবং সেই কোষক প্রাচীর এবং কোষ পর্দা যখন ফেটে যায় তখন ভিতর থেকে যে ডিএনএটা আসে সেটা বাইরে বেরিয়ে আসে। এবার এই সেম সলিউশনটাকে ঠান্ডা করে এর মধ্যে যদি আমরা অপর কোনো একটি ব্যাকটেরিয়া দিয়ে দিই, এই ব্যাকটেরিয়াটা কি করে, পাশে উপস্থিত অপর কোনো ডিএনএ কে নিজের মধ্যে ঢুকিয়ে নেয়। এর ফলে এটা দেখা যায়। তো মূলত এইসব কিছু যখন অ্যাভেরি ম্যাকলিওড ম্যাককার্থি এরা নিজেদের এক্সপেরিমেন্ট করে তখন অনেকটা কিছুই জানা ছিল না। তো কিন্তু তবুও তারা এটা বুঝতে পেরেছিলেন যে এ স্ট্রেইন থেকে আর স্ট্রেইনে কোনো তো কিছু একটা জিনিসের ট্রান্সফার হচ্ছে, কোনো একটা গ্রিফিথ বুঝতে পেরেছিলেন যে কোনো কিছু একটা জিনিসের ট্রান্সফার হচ্ছে এ স্ট্রেন থেকে আর স্ট্রেইনে, যার জন্য এ স্ট্রেন আর স্ট্রেইনের ব্যাকটেরিয়া গুলো ধীরে ধীরে এ স্ট্রেইনে পরিণত হচ্ছে। অ্যাভেরি ম্যাকলিওড ম্যাককার্থি কি প্রমাণ করে গেলেন যে না, এ স্ট্রেন থেকে আর স্ট্রেইনে সেই ডিএনএ মলিকুলই যাচ্ছে, এবং ডিএনএ মলিকুল আদান প্রদানের জন্যই একটা ব্যাকটেরিয়ার চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তন হয়। এবং সেই গ্রিফিথের পরীক্ষায় যেটাকে সবসময় বলা হচ্ছিল যে অবশ্যই কোনো জেনেটিক এলিমেন্টের ট্রান্সফার হয়েছে, অ্যাভেরি ম্যাকলিওড ম্যাককার্থি নিজেদের হাইপোথিসিস করেন যে ডিএনএ এর আদান প্রদানের জন্যই আর স্ট্রেন ব্যাকটেরিয়া নিজের চারিত্রিক বৈশিষ্ট্য বদলায়, এবং এর থেকেই তারা এই সিদ্ধান্তে আসেন যে ডিএনএ অ্যাটলিস্ট ফর প্রোক্যারিওটস জিনগত বস্তুরূপে কাজ করে। অর্থাৎ অ্যাভেরি ম্যাকলিওড ম্যাককার্থি এরা গ্রিফিথের এক্সপেরিমেন্টটাকে আগে আরো ভালো রকম ভাবে পারফর্ম করেন, এবং তারা সেখান থেকে এই সিদ্ধান্তে উপস্থিত হন যে না, অন্য কোনো কিছু নয়, এই ডিএনএ মূলত এ স্ট্রেন থেকে আর স্ট্রেইনে সঞ্চালন হয়েছিল, এবং এই এ স্ট্রেন থেকে আর স্ট্রেইনের এই ডিএনএ সঞ্চালনের জন্যই আর স্ট্রেইনের চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে। অর্থাৎ কোনো একটি জীবের যদি চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটাতে হয় তাহলে সেই পরিবর্তনটা অবশ্যই হওয়া উচিত তার ডিএনএ তে। এবং এখান থেকেই অ্যাভেরি ম্যাকলিওড ম্যাককার্থি নিজের হাইপোথিসিস করেন যে ডিএনএ মূলত জীবেদের জেনেটিক বৈশিষ্ট্যের বা চারিত্রিক বৈশিষ্ট্যের ধারক এবং বাহক। এবং তাদের এই এক্সপেরিমেন্টটিকে আরো অনেকটা ভালোভাবে কিভাবে প্রুফ করা হয় সেটা করা হয় হার্সে এবং চেজের পরীক্ষাটিকে নিয়ে। এবং মূলত এখানে বলে রাখা ভালো, যখনই পরীক্ষায় আসবে যে ডিএনএ অ্যাজ এ জেনেটিক ম্যাটেরিয়াল অথবা জিনকে বংশগতির ধারক এবং বাহক রূপে প্রতিষ্ঠা করবার জন্য যে এক্সপেরিমেন্টটি করা হয় সেটা কোনটা, আমরা অনেক সময় ভুল করে অ্যাভেরি ম্যাকলিওড ম্যাককার্থি অথবা গ্রিফিথের এক্সপেরিমেন্ট লিখে থাকি। কিন্তু যখনই এই সব কিছু নিয়ে কোশ্চেন আসবে মূলত মনে রাখতে হবে আমরা অবশ্যই অ্যালফ্রেড হার্সে এবং মার্থা চেজের এক্সপেরিমেন্ট, যেটা 1952 সালে করা হয়, অর্থাৎ ডিএনএ এর 3D স্ট্রাকচার বের হওয়ার ঠিক 1 বছর আগে, আমরা সব সময় সেটাকে গুরুত্ব দিই। এবং এই হার্সে চেজ এবং মার্থা এরা আরো অ্যাভেরি ম্যাকলিওড ম্যাককার্থির অনেকটা পরে আবার এক্সপেরিমেন্ট শুরু করেন, এবং তাদের এক্সপেরিমেন্টের দ্বারা তারা অনেকটাই প্রুফ করতে সমর্থ হন যে আসলে ডিএনএ কোনো জীবের বংশগতির ধারক এবং বাহক। এর থেকে এবং এই হার্সে এবং চেজের পরীক্ষাটা কি ছিল সেটা বোঝার জন্য আগে তোমাদের যে জিনিসগুলো সম্পর্কে জানা উচিত সেটা হচ্ছে ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজ কি না, এটা একটা ভাইরাস যেটা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। অর্থাৎ আমরা যেমন আগে জেনেছি যে মানুষের বিভিন্ন রকম ভাইরাস ঘটিত রোগ হয়ে থাকে, যেমন ডেঙ্গু ভাইরাস, করোনা, এরকম অনেক কিছু, তেমনই মূলত ব্যাকটেরিয়া
এদেরকেও ভাইরাসরা অ্যাটাক করে থাকে। কিছু কিছু ভাইরাস এমন পাওয়া যায় যারা ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে। ব্যাকটেরিয়া এককোষী সেল এবং ভাইরাস ততাধিক ছোট, অর্থাৎ ভাইরাস আরো ছোট হয়, ব্যাকটেরিয়ার থেকেও ছোট হয়, এবং এই ছোট ছোট ভাইরাস গুলো ধীরে ধীরে ব্যাকটেরিয়ার কোষে প্রবেশ করে এবং প্রবেশ করে সেই ব্যাকটেরিয়া গুলোকে মেরে ফেলে। এবং এই একে বলা হয় ব্যাকটেরিওফাজ। এই ব্যাকটেরিওফাজ গুলোকে নিয়েই পরবর্তী পরীক্ষা করা হয়, যেটাকে করেন হার্সে এবং চেস। এবং তারা কি করেছিলেন, তারা দেখেছিলেন যে ব্যাকটেরিওফাজ, এখানে মূলত বলে রাখা ভালো ব্যাকটেরিওফাজ অনেক রকমের হয়। তারা যেটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছিলেন সেটা হচ্ছে T4। তো এই T4 ভাইরাস কি কি দিয়ে তৈরি? না, এটা দুটো জিনিস দিয়েই তৈরি, প্রোটিন এবং ডিএনএ। তো প্রোটিন কি কি দিয়ে তৈরি? প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়, এবং অ্যামাইনো অ্যাসিডে কি কি থাকে? অ্যামাইনো অ্যাসিডে রয়েছে দুটো এমন অ্যামাইনো অ্যাসিড যার মধ্যে একটি মিথিওনিন এবং অপরটি সিস্টিন। এরা কি করে? এরা নিজেদের মধ্যে সালফার অ্যাটমকে রাখতে পারে, অর্থাৎ এগুলোর স্ট্রাকচারে সালফার অ্যাটম রয়েছে। অপরদিকে যদি তোমরা ডিএনএ স্ট্রাকচার দেখো, তাহলে দেখবে ডিএনএ স্ট্রাকচারে কি রয়েছে? PO4 ডাবল মাইনাস, অর্থাৎ ডিএনএ স্ট্রাকচারে রয়েছে ফসফরাস। এবার হার্সে এবং চেস তারা কি করেছিলেন? তারা দু রকমের ব্যাকটেরিওফাজ তারা নেন, এবং একটি ব্যাকটেরিওফাজ তারা এমন নেন যেটার মধ্যে তেজস্ক্রিয় সালফার অণু থাকে। এবার সালফার S35, এটি একটি তেজস্ক্রিয় সালফার। তেজস্ক্রিয় বলতে এটা যত সংখ্যক নিউট্রন এর নিউক্লিয়াসে থাকা উচিত তার তুলনায় একটা বেশি থাকবে। অন্যদিকে কিছু সংখ্যক T4 ফাজকে তারা P32 তারা চিহ্নিত করেন। এবার P32টা কি? মূলত ফসফরাস, যেটা নেচারে পাওয়া যায়, তার ভর সংখ্যা হয়ে থাকে 31, কিন্তু P32 এর ভর সংখ্যা হচ্ছে 32, অর্থাৎ একটি নিউট্রন এখানে বেশি উপস্থিত, এবং এর জন্য এটিও তেজস্ক্রিয় হয়ে থাকে। তো এরকম দুটো আলাদা আলাদা রকমের ভাইরাস নিয়ে তারা কাজ শুরু করেন। একটি ভাইরাস যাতে রয়েছে 35S, অর্থাৎ এমন একটি সালফার পরমাণু যা রেডিও অ্যাক্টিভ। অন্যদিকে আরেক রকমের ডিএনএ ফাজ নিয়ে তারা কাজ শুরু করেন, যেটাতে রয়েছে ফসফরাস, যেটা তেজস্ক্রিয় বা রেডিও অ্যাক্টিভ। এবার এই দুই রকমের ফাজ নিয়ে তারা যখন কাজ শুরু করেন, এই দুই রকমের ফাজ নিয়ে তারা যখন কাজ শুরু করেন, তারা দেখতে পারেন যে হ্যাঁ, ব্যাকটেরিওফাজ কি কি দিয়ে তৈরি হয়? প্রোটিন এবং ডিএনএ। এখানে মূলত মনে রাখা ভালো যে ব্যাকটেরিওফাজ প্রোটিন এবং ডিএনএ ছাড়া আর কিছুই হয় না। ভাইরাসের দেহই দুটো জিনিস দিয়ে তৈরি হয়, জেনেটিক ম্যাটেরিয়াল আর আউটার কোটিং বা এনভেলপ। তো T4 নামে যে ভাইরাসটি ছিল তার জেনেটিক ম্যাটেরিয়াল কি ছিল? ডিএনএ, এবং আউটার মেমব্রেন কি দিয়ে তৈরি হয়? প্রোটিন। তো ওভারঅল যে ব্যাকটেরিওফাজটি ছিল সেটা প্রোটিন আর ডিএনএ ছাড়া আর কিছুই না। এবং হার্সে এবং চেস দু রকমের ব্যাকটেরিওফাজ নিয়েছিলেন। একটি ব্যাকটেরিওফাজে যে প্রোটিন গুলো ছিল সেগুলো ছিল সবগুলোর মধ্যে তেজস্ক্রিয় সালফার, এবং আরেক প্রকার তারা ভাইরাস নিয়েছিল যার মধ্যে কি ছিল? তেজস্ক্রিয় ফসফরাস। সেগুলো নিয়ে তারা কি করেন? ইকোলাই সেলের সাথে মিক্স করেন। ধরো এটা ফাজ, এটাকে একটা সলিউশনে নেওয়া হলো, অনেকগুলো সলিউশন, এবং এর মধ্যে বাইরে থেকে ইকোলাই ব্যাকটেরিয়াকে দিয়ে দেওয়া হলো। কি দেখা যাবে? যে ইকোলাই গুলো মরে গেছে, বেশিরভাগ ইকোলাই মরে গেছে। কিন্তু ইকোলাই শুধু মরেই যায় না, ইকোলাই যে সেলটা থাকে সেটাকে যদি একটু বড় করে দেখা যায়, তাহলে দেখবে যে এই যে ভাইরাস পার্টিকেল গুলো ছিল, এই ছোট ছোট, এগুলো ইকোলাইয়ের মধ্যে ঢুকে বংশবৃদ্ধি করে, এবং বংশবৃদ্ধি করার পর এরা ইকোলাইয়ের যে কোষপ্রাচীর থাকে বা কোষ পর্দা থাকে
সেটাকে ফাটিয়ে বাইরে চলে আসে। হ্যাঁ, তো ব্যাকটেরিয়া ফাজ গুলো ইকোলাইকে এরকম ভাবে ইকোলাইয়ের কোষপ্রাচীর এবং কোষ পর্দাকে ফেটে বাইরে বেরিয়ে আসে। এবং যখন হার্সে এবং চেস দুটো আলাদা আলাদা রকমের ব্যাকটেরিয়া ফাজ দিয়ে ইকোলাইকে সংক্রমণ করান, তারা দেখতে পারেন যে পরবর্তী প্রজন্মে এই ব্যাকটেরিয়া গুলো থেকে যে ভাইরাস গুলো বের হয়, বিশেষ করে যেটাতে তেজস্ক্রিয় সালফার ছিল, দেখা যায় যে ইকোলাই থেকে বংশবৃদ্ধির পর যে ব্যাকটেরিয়া ফাজ গুলো বেরোচ্ছিল তাদের মধ্যে কোনো রকম তেজস্ক্রিয়তা ছিল না, বরঞ্চ দেখা যায় যে তেজস্ক্রিয় ফসফরাস যুক্ত, অর্থাৎ যে ব্যাকটেরিয়া ফাজগুলি ডিএনএ এর মধ্যে তেজস্ক্রিয়তা ছিল, সেগুলো যখন ধীরে ধীরে ইকোলাইয়ের মধ্যে গিয়ে বংশবৃদ্ধি করে এবং বংশবৃদ্ধি করার পর ইকোলাইয়ের কোষ পর্দা এবং কোষপ্রাচীর ফেটিয়ে বাইরে বেরিয়ে আসে, তখন দেখা যায় যে এই ব্যাকটেরিয়া ফাজগুলোর মধ্যেও রয়েছে তেজস্ক্রিয়তা। তো এই ছিল হার্সে এবং চেজের এক্সপেরিমেন্ট এবং এক্সপেরিমেন্টের ফলাফল। কিন্তু এই এক্সপেরিমেন্টের ফলাফল থেকে কিভাবে এটা প্রমাণিত হয়েছিল যে ডিএনএ আমাদের বংশগতির ধারক এবং বাহক অথবা জেনেটিক ম্যাটেরিয়াল, এই জিনিসটি বুঝতে গেলে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এখানে ব্যাকটেরিয়া ফাজ গুলো যা ছিল তারা প্রত্যেকেই নিজেদের চারিত্রিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখেছিল। তো দেখা যাচ্ছে যে চারিত্রিক বৈশিষ্ট্য যে অক্ষুণ্ণ ছিল ভাইরাসগুলোর মধ্যে, কিন্তু যখন আমরা প্রোটিনের কোন রকম পরিবর্তন ঘটাই, অর্থাৎ যখন তেজস্ক্রিয়তা যখন আমরা প্রোটিনের আবরণীর কোন রকম পরিবর্তন ঘটাই, তখন দেখা যায় যে ভাইরাসগুলো নিজেদের চারিত্রিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখে। অন্যদিকে যখন ভাইরাসগুলো নিজেদের চারিত্রিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখে, আমরা দেখতে পারি যে তাদের ডিএনএ এর মধ্যেকার তেজস্ক্রিয়তারও কোনো রকম পরিবর্তন ঘটে না। অর্থাৎ আমরা যে এভেরি ম্যাকলিওড ম্যাককার্থির পরীক্ষাটি করেছিলাম, যেখানে তারা বলেছিলেন, দেখেছিলেন যে ডিউ টু ডিএনএ ধ্বংস হয়ে যাওয়া, ডিএনএ প্রয়োগ করায় যেমন ইঁদুরগুলোকে বাঁচিয়ে দিচ্ছিল বা ইঁদুরগুলোকে মরার হাত থেকে রক্ষা করেছিল, অর্থাৎ তার চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন হচ্ছিল না, সেখানে এখানেও দেখা যাচ্ছে যে ভাইরাসগুলোরও কোনো রকম চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটছে না এবং তার মধ্যেকার তেজস্ক্রিয়তাও বর্তমান রয়েছে। এর থেকে বোঝা যায় যে এই ভাইরাসগুলোতে কোনো রকমের ডিএনএ এর পরিবর্তন না হওয়ায় ভাইরাসগুলির চারিত্রিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে। এবং এখান থেকেই হার্সে এবং চেস তাদের ডিএনএ অ্যাজ এ জেনেটিক ম্যাটেরিয়াল এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। এবং এই ছিল তিনটি পরীক্ষা, গ্রিফিথের পরীক্ষা, এভেরি ম্যাকলিওড ম্যাককার্থির পরীক্ষা এবং হার্সে চেজের পরীক্ষা, যে তিনটে পরীক্ষার সাহায্যে প্রথম এই সিদ্ধান্তে উপস্থিত হওয়া যায় যে এতদিন পর্যন্ত ম্যান্ডেল বা তার পূর্ববর্তী বা তার পরবর্তী যে বিজ্ঞানীরা যে ফ্যাক্টর বলে যেটাকে চালাচ্ছিলেন বা যেটাকে বলে যাচ্ছিলেন, সেটা আসলে অন্য কিছুই না, সেটা হচ্ছে ডিএনএ, যার ট্রান্সফরমেশন বা একটি জায়গা থেকে আরেকটি জায়গায় আদান প্রদানের মাধ্যমে চারিত্রিকগত বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে। হুম 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 তো পরবর্তীকালে যখন এদের জীববিদ্যার আরো অনেক নতুন শাখায় অনেক নতুন এক্সপেরিমেন্ট ঘটতে থাকে এবং ধীরে ধীরে তারা ডেভেলপ হতে থাকে, তারা উন্নত হতে থাকে, তখন দেখা যায় যে না, ডিএনএ শুধু একা জেনেটিক ম্যাটেরিয়াল হিসাবে কাজ করে না, বরঞ্চ কিছু কিছু আরএনএও থাকে, বিশেষত এগুলো ভাইরাসে পাওয়া যায়, যা জেনেটিক ম্যাটেরিয়াল হিসাবে কাজ করতে পারে, এবং এই আরএনএ গুলো মূলত কখনো কখনো দ্বিতন্ত্রীও হতে পারে, অর্থাৎ একটি ভাইরাস পার্টিকেলে দুটো আরএনএ তন্তু থাকবে, অথবা একটিও হতে পারে, কিন্তু এটা শুধুমাত্র ভাইরাসই দেখা যায় যেখানে আরএনএ কোনো একটি ভাইরাসের বংশগতির ধারক এবং বাহক হতে পারে। কিন্তু
যদি আমরা প্রোক্যারিওটিক থেকে ইউক্যারিওটিক সমস্ত জীবেদের দেখি, তাহলে ডিএনএ তাদের একমাত্র বংশগতির ধারক এবং বাহক হিসেবে কাজ করে। মূলত আরএনএ যে জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে তার কতগুলি উদাহরণ তোমরা হয়তো পাবে। তার মধ্যে একটি হচ্ছে এখনই খুব কিছুদিন আগেই প্রচন্ড মারাত্মক ছিল, সেটা হচ্ছে করোনা অথবা SARS-CoV-2। অপরদিকে কিছু কিছু ভাইরাস এরকমও থাকে যা মূলত আরএনএ বহন করে এবং যারা কোনো একটি মানুষ বা হোস্টের দেহে প্রবেশ করার পর তারা সেই আরএনএ থেকে ডিএনএ তৈরি করে। এদেরকে বলা হয় রেট্রোভাইরাস। এবং এই রেট্রোভাইরাস গুলোর মধ্যে আসে এইচআইভি। যাই হোক, এটা আজকের বিষয় ছিল না, তবুও কিছুটা বলে রাখা হলো যে কোনোদিন যদি এরকম ভাবে কেউ বলে থাকে যে আরএনএ কখনোই জেনেটিক ম্যাটেরিয়াল রূপে কাজ করে না, তাহলে সেটা ভুল। আমরা হার্সে এবং চেজের পরীক্ষায় মূলত ডিএনএ নিয়ে কাজ করেছিলাম, কারণ যে T4 যে ব্যাকটেরিওফাজের উপর তারা কাজ করেছিলেন সেটা ডিএনএ, তার মধ্যে ডিএনএ থাকে, আরএনএ থাকে না। কিন্তু পৃথিবীর সমস্ত রকম ভাইরাসই এরকম নয়, কিছু কিছু ভাইরাস এমনও পাওয়া যায় যার মধ্যে আরএনএ অ্যাজ এ জেনেটিক ম্যাটেরিয়াল কাজ করে থাকে। অথবা এরকমও দেখা গেছে যে শুধু কোন রকম ভাইরাস নয়, মূলত নগ্ন আরএনএ এটাও রোগ জীবাণু তৈরি করতে পারে। একে কি বলা হয়? একে বলা হয় ভাইরয়েড। তো যাই হোক, এগুলো অন্য জায়গাকার পার্ট। এরপর যে অংশটি আমাদের জন্য জরুরি সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড মেটাবলিজম। তো কোন রকম বইয়ে তোমরা হয়তো এরকম কোনো শব্দ শুনবে না, নিউক্লিক অ্যাসিড মেটাবলিজম। নিউক্লিক অ্যাসিড মেটাবলিজম, কিন্তু নিউক্লিক অ্যাসিড মেটাবলিজম বলতে বোঝানো হচ্ছে এই যে হার্সে চেজ এবং গ্রিফিথ, অ্যাভিরি ম্যাথিয়র ম্যাককার্টি, এরা এতদিন ধরে এত রকম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করে গেলেন যে ডিএনএ অ্যাকচুয়ালি কোন একটি জীবের সমস্ত রকম বংশগতির ধারক এবং বাহক। কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে ডিএনএ নিজের এই কাজটিকে কিরকম ভাবে করে থাকে এবং কিভাবে একটি ডিএনএ আমাদের সমস্ত রকম কিভাবে ডিএনএ গুলো আমাদের চরিত্রের সমস্ত রকম বৈশিষ্ট্যগুলোকে প্রকাশ করে। এবং এর জন্য সবার আগে যে হাইপোথিসিসটিকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় তার মধ্যে একটি হচ্ছে যে সবার থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় সেটা হলো ফ্রান্সিস ক্রিকের সেন্ট্রাল ডগমা। আমরা আগেও একদিন সেন্ট্রাল ডগমা নিয়ে পড়েছিলাম। তো সেন্ট্রাল ডগমাটা কি? সেন্ট্রাল ডগমায় বলা হয় ডিএনএ থেকে অপর একটি ডিএনএ তৈরি হতে পারে অথবা ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। এই প্রক্রিয়াটির নাম কি? এই প্রক্রিয়াটির নাম ট্রান্সক্রিপশন। এবং ডিএনএ থেকে যে ডিএনএ তৈরি হয় একে কি বলে? একে বলে রেপ্লিকেশন। তো ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়াকে কি বলা হয়? রেপ্লিকেশন। ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। এবং আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, একে বলা হয় ট্রান্সলেশন।
অর্থাৎ ডিএনএ থেকে প্রথমে একটি আরএনএ তৈরি হয়, যেটা আমরা দেখব যে ডিএনএ থেকে আসলে একটা এমআরএনএ তৈরি হয়। সেই এমআরএনএ ধীরে পরবর্তীকালে গিয়ে একটি প্রোটিন তৈরির, মূলত ডিএনএ আসলে কিছুই না, ডিএনএ নিজে শুধুমাত্র তথ্যের সঞ্চয় হিসাবে কাজ করে। ডিএনএ কি করে, এরা তথ্যের সঞ্চয় হিসাবে কাজ করে। অর্থাৎ কোনো একটা জায়গায় ডিএনএ এর মধ্যে বলা রয়েছে যে হ্যাঁ এই চারিত্রিক বৈশিষ্ট্যটা ডিএনএ এর মধ্যে বলা রয়েছে, কিন্তু ডিএনএ সেটাকে নিজে প্রকাশ করে না, বরঞ্চ ডিএনএ সেটাকে প্রকাশ করার জন্য প্রথমে সেই অংশটি থেকে একটি আরএনএ তৈরি করে, এবং এই আরএনএটি পরে একটি প্রোটিন তৈরি করে। এই প্রোটিনটি মূলত অথবা প্রোটিন অথবা এই প্রোটিনগুলোই সমস্ত রকম চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করে থাকে। অর্থাৎ একটি সহজ এক্সাম্পল দিয়ে যদি আমরা বুঝি যে কোনো একটি ফুল লাল, তো লাল কেন মূলত, এবং তার সেই ফুল থেকে যে পরবর্তী সময় গাছগুলো তৈরি হয় সেগুলোও লাল। তো এই ফুলটি লাল কেন, এর কারণ অন্য কিছুই নয়, মূলত এর ডিএনএ এর কোনো একটি অংশে লাল রঙের ফুল তৈরি করার তথ্য আছে। সেই তথ্যটা কিছুই না, তথ্যটা কি, যে প্রথমে ওই ডিএনএ এর ওই অংশটি থেকে একটি আরএনএ তৈরি হবে, আরএনএ নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে যাবে, সাইটোপ্লাজমে গিয়ে বলবে পার্টিকুলারলি এই প্রোটিন বা এই উৎসেচকটা তৈরি করতে, উৎসেচক আসলে প্রোটিনই হয়, তো যাই হোক এই প্রোটিনটা তৈরি করতে, এবং ওই প্রোটিনটি গিয়ে মূলত কোনো একটা বিক্রিয়ায় অংশগ্রহণ করে যা লাল রং তৈরি করে। অর্থাৎ ফুলটি লাল রঙের দেখতে হবে সেটা কোথায় লেখা ছিল, ডিএনএ তে। কিভাবে লেখা ছিল, পার্টিকুলারলি একটি প্রোটিনের কোড। অর্থাৎ কোন মূলত কোন একটি প্রোটিনের কোড সেখানে লেখা ছিল, সেখান থেকে তৈরি হয় আরএনএ, এবং আরএনএ এর পর প্রোটিন, এবং এটাকেই বলা হয় সেন্ট্রাল ডগমা। মূলত আমাদের যে কোনো রকমের চারিত্রিক বৈশিষ্ট্য যদি আমাদের প্রকাশ করতে হয়, তাহলে তার একমাত্র উপায় হচ্ছে প্রথমে ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়া, এবং তারপর সেই আরএনএ থেকে একটি প্রোটিন তৈরি হওয়া, যে প্রোটিন আমাদের দেহের সমস্ত রকম বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এবং সেই বিক্রিয়ায় অংশগ্রহণ করার পর সেই প্রোটিনটি লাল রং তৈরি করে, এবং এই লাল রংটি তৈরি করার জন্যই ফুলটি মূলত লাল হয়। তো এটাই ফ্রান্সিস ক্রিক বলে গেছিলেন যে ডিএনএ থেকে প্রথমে আরএনএ তৈরি হবে, আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে, সেই প্রোটিন অবশ্যই কোনো রাসায়নিক বিক্রিয়া বা মেটাবলিক কাজে ইউজ হবে, যার দ্বারা কোনো একটি বংশগতি বহন হবে। এবং এরকম ভাবেই প্রত্যেকটি জীবের, ক্ষুদ্র প্রোক্যারিওটিক থেকে উন্নত মানুষ পর্যন্ত সমস্ত জীবের বংশগতি বহন হয়। তো এরপর কিভাবে এই রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন হয়ে থাকে সেটাকে আমরা আস্তে আস্তে জানবো। কিন্তু কিভাবে ডিএনএ থেকে আরএনএ এবং আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, এবং রেপ্লিকেশন, ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন সম্পর্কে আমরা আলাদা করে প্রত্যেকদিন জানবো, এবং সেখান থেকে আমাদের শেষ হবে, এবং ট্রান্সলেশনের মাধ্যমেই শেষ হবে আমাদের বংশগতির চ্যাপ্টার। তো আজ আমরা মূলত কি দেখলাম, কাল আমরা দেখেছিলাম যে ডিএনএ 3D স্ট্রাকচার কিরকম হয়, আজ আমরা কি দেখলাম, ডিএনএ একটি নিউক্লিওজোম নামে যে হিস্টোন প্রোটিনের কমপ্লেক্স থাকে সেটার সাথে যুক্ত হয়। হিস্টোন প্রোটিনের নিউক্লিওজোম কি কি দিয়ে তৈরি, H2A, H2A, H2B, H2C, এবং H2A, H2B, H3 and H4 দুটো দুটো করে থাকে, এবং 8টি প্রোটিন মিলে অক্টামার বা নিউক্লিওজোম তৈরি করে। এদের মধ্যে কি থাকে, লাইসিন, আর্জিনিন, হিস্টিডিনের অ্যামাউন্ট বেশি থাকে। এরা আসলে বেসিক অ্যামাইনো অ্যাসিড বা ক্ষারধর্মী অ্যামাইনো অ্যাসিড, এর জন্য এরা নর্মালি পজিটিভলি চার্জ বহন করে, এবং পজিটিভলি চার্জ হওয়ার জন্যই এরা ডিএনএ এর ব্যাকবোনে থাকা নেগেটিভ ফসফেট আয়নের সাথে বিক্রিয়া করে, এবং বিক্রিয়ায় এরা ডিএনএ এর সাথে যুক্ত হয়। এবং দেখা যায় প্রত্যেকটি নিউক্লিওজোমের অ্যারাউন্ড নিয়ার অ্যাবাউট
200 বেস পেয়ার ডিএনএ থাকে, এর মধ্যে 144 বেস পেয়ার নিউক্লিওজোমকে আবৃত করে থাকে এবং 64 বেস পেয়ার ডিএনএ হয় লিঙ্কার ডিএনএ, যা দুটো নিউক্লিওজোমের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে। হিস্টোন 1 সেটা অক্টামার অথবা নিউক্লিওজোমে কোর নিউক্লিওজোমে থাকে না, সেটা কোথায় থাকে, সেটা বলা হয় লিঙ্কার হিস্টোন। তো এটা লিঙ্কার ডিএনএ এর সাথে যুক্ত থাকে। এরপর আমরা পড়লাম যে কিভাবে আস্তে আস্তে বেস পেয়ার থেকে নিজের অক্ষের চারিদিকে গুটিয়ে গুটিয়ে নিউক্লিওজোম বা হিস্টোনের সাথে যুক্ত হয়ে একটি পূর্ণাঙ্গ ক্রোমোজোম তৈরি হয়, এবং এক একটি ক্রোমোজোমকে কেন এক একটি ডিএনএ মলিকুল বলা হয় সেটাও দেখলাম। এরপর আমরা দেখেছি জিনগত বস্তুর সন্ধান। এখানে আমরা দেখেছি গ্রিফিথের পরীক্ষা, যেখানে আমরা জেনেছি যে এ স্ট্রেন এবং আর স্ট্রেন সম্পর্কে। এ স্ট্রেন সাসেপ্টেবল ভিরুলেন্ট স্ট্রেন, আর স্ট্রেনকে রেজিস্ট্যান্স বলা হয়, নন ভিরুলেন্ট, রোগ তৈরি করতে পারে না। কেন পারে না? কোনো মিউকাস লেয়ার নেই। স্ট্রেনে মিউকাস লেয়ার আছে এবং মিউকাস লেয়ারে টক্সিন থাকে। এবং স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া দুটো নিয়ে গ্রিফিথ নিজের পরীক্ষা শুরু করেন। সেখানে তিনি দেখতে পারেন যে তাপ প্রয়োগে করে যদি কোনো এ স্ট্রেনের ব্যাকটেরিয়াকে মেরে ফেলা হয়, তার মধ্যে যদি তারপর জীবিত আর স্ট্রেন দিয়ে দেওয়া হয় এবং সেটাকে যদি কোনো ইঁদুরের মধ্যে প্রবেশ করানো হয়, তাহলে ইঁদুরটি মারা যায়। এর থেকে গ্রিফিথ এই সিদ্ধান্তে আসেন যে মৃত আর স্ট্রেন ব্যাকটেরিয়া থেকে অবশ্যই কোনো একটি উপাদান মৃত এ স্ট্রেন ব্যাকটেরিয়া থেকে অবশ্যই কোনো উপাদান আর স্ট্রেন ব্যাকটেরিয়াতে সঞ্চারিত হয়েছে, যার জন্য ধীরে ধীরে আর স্ট্রেনের ব্যাকটেরিয়া গুলো এ স্ট্রেনে রূপান্তরিত হয় এবং সেটাই আসলে জেনেটিক উপাদান বলে তিনি হাইপোথেসাইজ করেন। এরপর অ্যাভেরি ম্যাকলিওড ম্যাককার্টি আসেন। তারা এর মধ্যে আরএনএস, প্রোটিয়েজ, যা মূলত আরএনএ এবং প্রোটিনকে ধ্বংস করে, ডিএনএ যা ডিএনএ কে ধ্বংস করে, এগুলো দিয়ে তারা দেখতে পারে যে যখন মাত্র ডিএনএ ধ্বংস হয়ে যাচ্ছে, অর্থাৎ ডিএনএ যখন থাকছে না, তখন আর স্ট্রেইনের ব্যাকটেরিয়া গুলো এ স্ট্রেইনে পরিণত হতে পারছে না, এবং সেগুলোকে যদি আমরা কোনো জীবিত ইঁদুরে প্রবেশ করাই, তাহলে দেখা যাবে যে ইঁদুরটির মধ্যে কোনো রকম রোগের প্রাদুর্ভাব হচ্ছে না। এর থেকে বোঝা যায় যে অ্যাভেরি ম্যাকলিওড ম্যাককার্টি এই সিদ্ধান্তে আসেন যে ডিএনএ মূলত কোনো একটি ব্যাকটেরিয়ার চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটানোর জন্য জরুরি। পরবর্তীকালে তারা এটাকে আরো ভালোভাবে প্রুভ করার জন্য হার্সে এবং চেজের পরীক্ষাটিকে দেখবো। হার্সে এবং চেজের পরীক্ষায় কি করা হয়েছিল মনে রাখতে হবে। হার্সে এবং চেজের পরীক্ষায় 2 রকমের ব্যাকটেরিওফাজ ইউজ করা হয়। হোয়াট ইজ ব্যাকটেরিওফাজ? ব্যাকটেরিওফাজ সেই ভাইরাস গুলোকে বলা হয় যারা মূলত ইকোলাই ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। ব্যাকটেরিওফাজ বলতে এখানে কি ইউজ করা হয়েছিল? T4। এবং এই T4 ব্যাকটেরিওফাজের কি কি উপাদান থাকে? একটা প্রোটিন এবং ডিএনএ। ভাইরাস অন্য কিছু দিয়ে তৈরি হয় না, শুধুমাত্র প্রোটিন লেয়ার এবং ডিএনএ। এবং এই প্রোটিন লেয়ারের মধ্যে কি থাকে? প্রোটিন গুলো মূলত যতগুলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়, তার মধ্যে 2 রকমের অ্যামাইনো অ্যাসিড থাকে, একটা মিথিওনিন আর একটা সিস্টিন। মিথিওনিন এবং সিস্টিন এই দুটো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কি থাকে? সালফার। এবং ডিএনএ স্ট্রাকচারে কি থাকে? ফসফেট। এর জন্য হার্সে এবং চেস কি করেছিলেন? 2 রকমের আলাদা আলাদা ব্যাকটেরিওফাজ নিয়েছিলেন। এর মধ্যে একটা ব্যাকটেরিওফাজের যে বাইরের আবরণটা আছে, যেটা মূলত প্রোটিন দিয়ে তৈরি, সেখানে প্রত্যেকটি এস অ্যাটম আসলে তেজস্ক্রিয় S35 অ্যাটম ছিল। এবং পরবর্তী সময় যে অপর ডিএনএটা ইউজ করা হয়, সেটার মধ্যে সমস্ত রকমের যে ডিএনএ থাকে, তার মধ্যে যে ফসফেট ছিল সেগুলো তেজস্ক্রিয় ফসফেট ছিল বা P31 ছিল। সেখান থেকে সেগুলো দিয়ে তিনি যখন ইকোলাইকে সংক্রমণ করান, তখন দেখা যায় যে ইকোলাই থেকে যখন বংশবৃদ্ধির পর নতুন ব্যাকটেরিওফাজ গুলো তৈরি হচ্ছে, অর্থাৎ ব্যাকটেরিওফাজের যখন অপত্য তৈরি হচ্ছে, সেখানে কোনো তার প্রোটিন আবরণীতে কোনো রকমের তেজস্ক্রিয়তা নেই, অথচ ডিএনএ এর মধ্যে তার তেজস্ক্রিয়তা আছে। অর্থাৎ এখানে কিরকম ভাবে হার্সে এবং সে সিদ্ধান্তে আসেন? সে এইভাবে সিদ্ধান্তে আসেন যে এই দুটো রকমের ব্যাকটেরিওফাজে নিজেদের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখেছে, যদিও একসাথে প্রোটিন চেঞ্জ হয়ে গেছে এবং একসাথে ডিএনএ চেঞ্জ হয়নি। এর থেকে তারা কি সিদ্ধান্ত নেন যে প্রোটিন যদি চেঞ্জ হয়ে যায়, কোনো একটি জীবের কোনো একটি ভাইরাসের চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে না। প্রোটিন চেঞ্জ হয়ে গেলে কোনো একটি চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে না, অথচ যে চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন না ঘটে, এবং তখন আমরা গিয়ে দেখবো যে হ্যাঁ, তার ডিএনএও অপরিবর্তিত অবস্থায় আছে। এবং এর থেকে হার্সে এবং সে সিদ্ধান্তে উপনীত হন যে ডিএনএ আসলে একটা জেনেটিক ম্যাটেরিয়াল, এবং তারা এই মতবাদকে যথেষ্ট পপুলারাইজ করেন। সেটার পর আমরা আরো দেখতে পাই যে সবসময় শুধু ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল রূপে কাজ করে না, আরএনএ অনেক সময় জেনেটিক ম্যাটেরিয়াল রূপে কাজ করে। এবং আরএনএ জেনেটিক ম্যাটেরিয়াল রূপে কাজ করছে এরকম ভাইরাস কি কি আছে, তার মধ্যে একটা হচ্ছে SARS-CoV-2, TMV টোবাকো মোজাইক ভাইরাস, কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস, এরকম অনেকগুলো রয়েছে। এইচআইভি মূলত আরএনএ কন্টেইনিং। এবং পরবর্তী দিন আমরা কি করব? সেন্ট্রাল ডগমা সম্পর্কে। সেন্ট্রাল ডগমা কি? সেন্ট্রাল ডগমা হচ্ছে যে পৃথিবীর সমস্ত জীবে যেভাবে অর্থাৎ যেভাবে তথ্য সম্প্রচারিত হয়, অর্থাৎ তথ্য বলতে গেলে আমাদের জীবের যে ধরনের সিগন্যাল দেওয়া হয়, তা কিভাবে তার
গুঁড়ো অর্থাৎ সমস্ত রকম মেটাবলিক ক্রিয়ার প্রাইমারি জিনিস কি, অর্থাৎ সব থেকে ডিপের জিনিস কি, যে না ডিএনএ থেকে প্রথমে আরএনএ তৈরি হবে, ডিএনএ এর একটা স্পেশাল অংশ থেকে আরএনএ তৈরি হয় যেটাকে জিন বলে, সেই আরএনএ থেকে একটি আলাদা প্রোটিন তৈরি হবে এবং সেই প্রোটিনটি কোনো একটি মেটাবলিক কাজে গিয়ে অংশগ্রহণ করবে এবং বৈশিষ্ট্য প্রকাশ করবে। এবং এটাকেই বলা হয় সেন্ট্রাল ডগমা, কে দিয়েছিলেন ফ্রান্সিস ক্রিক। এবং পরবর্তীকালে আমরা কি করব, যে সেন্ট্রাল ডগমা গুলোর এক একটি পার্ট এবং এক একটি প্রসেস, অর্থাৎ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। তো আজকে এখানেই শেষ করছি। হোপফুলি তোমরা ভালো থাকবে। সবাইকে বিদায়।